রেওয়ার মনমোহনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মধ্যে যা যা প্রতিভা রয়েছে, আমরা অনেকেই তো নাচ জানি, অনেকেই গান করি, অনেকেই গল্প লিখি, কবিতাও বলি, কিন্তু সেগুলো কখনো অন্য কারোর সাথে শেয়ার করতে ভয় পাই। সেই ভয়টা কাটিয়ে এবার আপনার সুপ্ত প্রতিভাকে সকলের সামনে নিয়ে আসতে চলেছে রেওয়ার মনমোহনা অনুষ্ঠান। এবং রেওয়ার মনমোহনা অনুষ্ঠানে আপনারাও কিন্তু সমানভাবে অংশীদার হতে পারেন, কারণ আপনাদের যা যা প্রতিভা রয়েছে সেই প্রতিভা আমরা এবার নিয়ে আসবো সকলের সামনে। আর ঠিক সেই কারণেই আজকের প্রথম অনুষ্ঠান, যে মানুষটির হাত ধরেই রেওয়ার সূত্রপাত, সেই মানুষটিকেও কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের এই অনুষ্ঠানে। এবং আজকে আমাদের প্রথম পথ চলা শুরু আপনাদের সাথে নিয়ে, এবং রেওয়া যাকে ছাড়া ভাবনা চিন্তা করতেই পারে না, সেই প্রাণপুরুষ এবং মনমোহনা অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সাহিত্যিক শ্রী নির্মাল্য বিশ্বাস আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। দাদাকে প্রথমেই স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার পর্ণা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিন্তু বেশ কিছু মানুষের প্রতিভাকে সামনে নিয়ে আসব। তার জন্য অতি অবশ্যই রেওয়ার মনমোহনা অনুষ্ঠান রবিবার দিনের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাবো এবং আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি বিশিষ্ট সাহিত্যিক শ্রী নির্মাল্য বিশ্বাস দাদাকে। দাদার কাছে প্রথমে যে প্রশ্নটা রাখবো, যে তোমার তো অনেক গল্প রয়েছে, তো প্রথম কোন গল্পটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং সেটা প্রকাশ হওয়ার পর তোমার অভিজ্ঞতাটা কেমন, যদি একটু শেয়ার করো। আমার প্রথম গল্প প্রকাশিত হয় 1996 সালে ইস্করা পত্রিকায়। আচ্ছা। তো সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, যার জন্য গল্প প্রকাশ হওয়া, গল্প বা কবিতা যে কোনো কিছুই প্রকাশ হওয়াটা খুব সহজ ছিল না। এখন যেরকম ফেসবুক আসার পরে আমরা জানতে পারছি যে কোথায় কি লেখা নেওয়া হচ্ছে, আমরা সহজেই পাঠিয়ে দিতে পারি। তখন লেখালেখি কোথায় কি নেওয়া হবে এগুলো জানার একমাত্র মাধ্যম ছিল সংবাদপত্র। তো একদিন আজকাল পত্রিকায় দেখলাম ইস্করা পত্রিকার পুজো সংখ্যার জন্য লেখা নেওয়া হচ্ছে, মানে লেখা চাওয়া হচ্ছে। তো পাঠিয়ে দিলাম, তখন একটাই গল্প লিখেছিলাম এবং সেই গল্পটা পাঠিয়ে দিলাম বাই পোস্টে। আচ্ছা। ফোন নাম্বার দিয়ে দিলাম। তো তারপরে পাঠানোর পরে মানে খুব এক্সাইটেড যে কবে ফোন আসে, কবে ফোন আসে। তো 1 মাস হয়ে গেল, ফোন আসে না। 2 মাস হয়ে গেল, 3 মাস যখন হয়ে গেল আমি ধরে নিয়েছি আশা ছেড়ে দিয়েছি, যে গল্প মনোনীত হয়নি। তারপরে হঠাৎ করে একদিন মহালয়ার 2-3 দিন আগে ফোন এলো সম্পাদক মহাশয়, ওনার নাম প্রগতি মাইতি। উনি ফোন করলেন, করে উনি বললেন যে দেখা করতে বললেন। তো আমি জিজ্ঞেস করলাম মনোনীত হয়েছে গল্পটা? উনি কিছু বললেন না, উনি বললেন যে কফি হাউসে এসো, কথা আছে। তো কফি হাউসে গেলাম, গিয়ে উনি পত্রিকাটা আমার হাতে দিলেন। তো আমি সূচিপত্র দেখছি মানে চোখ ছানা বড়া দেখে। মানে প্রথমে নাম রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে সঞ্জীব চট্টোপাধ্যায়, তারপর হর্ষ দত্ত, আবুল বাসার, সব বিখ্যাত সব গল্পকার। তো আমার নামটা আর দেখতে পাচ্ছি না ওখানে। তারপর দেখে লাস্টে একদম দেখলাম আমার নাম রয়েছে। তো ভীষণ খুশি, মানে প্রথম গল্প প্রকাশ হওয়া একটা বিশাল ব্যাপার আমার কাছে তখন। মানে যা কিছু প্রথম বলে না, সেটা সবসময় মধুর হয় এবং সেটা সারা জীবন কিন্তু মনেও থাকে। একদম। আর এরপর তো প্রচুর লিখেছি, প্রচুর পত্রিকায় গল্প প্রকাশ হয়েছে, কিন্তু প্রথম প্রকাশ হওয়ার আনন্দটা সবসময় অন্যরকম। একদমই। তোমার তো প্রতিনিয়তই লেখা বেরোয় এবং ফেসবুকে তোমার একটা অন্যরকম জনপ্রিয়তা রয়েছে লেখার। এবং সবচেয়ে বড় কথা বলে রাখি যে তোমার লেখার বড় ফ্যান আমি, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমি তোমার কাছে প্রচুর লেখা চাই এবং রীতিমতো বিরক্তই করি তোমাকে আমি। তোমার এই লেখালেখির জগতে আসার জন্য কার অবদান বেশি, মানে কার কাছ থেকে তুমি অনুপ্রাণিত হয়েছো যে আমাকে লিখতেই হবে? দেখো, লেখালেখি করার জন্য যদি অবদান বলো তাহলে সেটা একজন জ্যোতিষী। আচ্ছা, মানে তোমার হাত দেখে বলেছেন যে লেখা হবে নাকি? ব্যাপারটা একটু ডিটেলে বলি। সেই সময় পড়াশোনা শেষ করে চাকরি বাকরির চেষ্টা করছি। আচ্ছা। তো আমাদের বাড়ির কাছেই একজন জ্যোতিষীর চেম্বার, উনি বেশ নামকরা জ্যোতিষী, বেশ ভিড় হয় ওনার চেম্বারে। তো ওনার কাছে গেছি, হাতটা একটু দেখাবো, একটু ছকটা বিচার করব। তো উনি সবকিছু দেখলেন, দেখে তারপরে আগে প্রশ্ন করলেন যে আমার কি জানার আছে। তো আমি ওনাকে বললাম যে আমার দ্বারা লেখালেখি হবে কি?
তো উনি প্রশ্নটা শুনে একটু অবাক হলেন, মানে এই ধরনের প্রশ্ন তো জেনারেলি কেউ করে না, মানে সবাই প্রশ্ন করে কেউ দাম্পত্য সমস্যা আছে বা কি, চাকরি কবে পাবো, এইসব কি প্রশ্ন সন্তানের থাকে, সম্পর্কে একদমই জানতে তাই। চায়। তো লেখালেখি হবে কিনা এই ধরনের প্রশ্ন কেউ করে না। তো আমি প্রশ্ন করতে উনি একটু অবাক হলেন, তারপরে উনি ছক দেখে হাত দেখে বললেন যে না, এরকম কোনো সম্ভাবনা এখন তো নেই, ভবিষ্যতেও দেখছি না। ওহো। তো সেই থেকে একটা জেদ চেপে গেল। অ্যাকচুয়ালি আমাকে যদি কেউ না বলে আমি সেটাকে করে দেখাই, তো ওই যে একটা না শুনলাম, তারপর থেকে একটা জেদ চেপে গেল এবং তারপরে সেই চেষ্টাটাই করে যাচ্ছি। জানি না কতটা সফল হয়েছি। আর তুমি যে বলে ফ্যানের কথা বললে, সেটা মানে তুমি খুব বড়, সব থেকে ভালো লাগে যে তুমি খুব বড় একজন পাঠক, এবং এখন তো সবাই লিখছে, তো মানে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। তুমি যে বই পড়ো, মানে এটা আমার কাছে খুব মানে এটা আমার ভালো লাগে। নেশার জায়গা। হ্যাঁ, একদম। কিন্তু তুমি যে গল্পটা আমাদের শোনালে এবং তোমার এই যে সাহিত্য জগতে লেখালেখি বা তোমার এই যে নাম বিভিন্ন ভাবে সমাদৃত হয়, তার পেছনে যে একজন জ্যোতিষী রয়েছেন, মানে এবং তার ভূমিকাটা তুমি যেভাবে আমাদের সামনে তুলে ধরলে, এটা সত্যি মানে অ্যাকচুয়ালি অনুপ্রেরণা। ভূমিকা বলতে দেখো, কেউ কাউকে মানে উৎসাহ দিলে কিন্তু একটা সার্টেন মানে একটা অবধি level এগোনো অবধি যায়, থাকে। কিন্তু কেউ যদি কাউকে ডিসকারেজ করে, তাহলে কিন্তু তার মধ্যে মানে যদি ওটা জেদটা তোমার থাকে, আশীর্বাদ হয়ে এসেছে, তাহলে কিন্তু অনেক দূর একদম যাওয়া তাই। যায়। একদমই তাই। এবং সত্যি কথা বলতে কি, আমি সেই অ্যাস্ট্রোলজার মহাশয়কে এখান থেকে ধন্যবাদ জানাই যে আপনার নাটাই আজকে হ্যাঁ পরিণত হয়েছে বলেই আমরা কিন্তু প্রতিনিয়ত সুন্দর সুন্দর গল্প পাই, উপহার পাই। মানে এটার ক্রেডিটটা ওনাকেই আমি জানালাম। আচ্ছা, এবারে আমি আসি যে তোমার তো আমি নয় করে বেশ অনেকগুলো গল্প পড়েছি। আমি জানি তোমার ঝুলিতে আরো অনেক বই রয়েছে। তো তোমার বই এরকম কটা প্রকাশিত হয়েছে? আমার প্রকাশিত গ্রন্থ এখনো পর্যন্ত 5টা, তার মধ্যে আচ্ছা। 3টে উপন্যাস, 2টো গল্প গ্রন্থ। আচ্ছা, একটু নামগুলো যদি বলো বন্ধুদের। প্রথম উপন্যাস প্রকাশিত হয় উপহার, তারপরে বেরোয় দুই মুখ, আর সর্বশেষ উপন্যাস হচ্ছে ডায়েরির শেষ পাতা। আচ্ছা। আর গল্প গ্রন্থের মধ্যে প্রথম বেরোয় মন্দরিয়ার মাঝি, আর গত বছর বইমেলা যেটা বেরোয় সেটা হচ্ছে ঋতু বদল। এই 5টাই আপাতত প্রকাশিত হয়েছে। এই বছরে আমার প্রথম কবিতার বই বেরোতে চলেছে, মানে আমার কবিতার বই, সেটা আমার কাছে একটা মানে আমি কবি এটা ভাবতে আমার কিরকম লাগে। তো একদমই, মানে তোমার কাছে আমি দেখেছি যখনই কবিতা চেয়েছি আমি, তখনই তোমার একটা এরকম একটা কিন্তু বোধ কাজ করে। কিন্তু আমি যেমন তোমার গল্প উপন্যাসের ফ্যান, সেরকম কিন্তু আমি কবিতাটাও দেখেছি যে বলা হয়তো উচিত নয়, কিন্তু না বলেও পারছি না, এমন কিছু লেখা থাকে যেখানে মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় তার ভাষা, তার শব্দচয়ন, এবং কোথায় কি বলার একটা যে মনের যে বহিঃপ্রকাশ, সেটাই না অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। আমি কিন্তু যার জন্য তোমার গল্প লেখায় কবিতা খুব সহজ ভাষায় লিখি, যেটা একদম সবাই সহজ সরল। বুঝতে পারে। মানে এই যে তুমি গল্প করছি আজকে, ঠিক সেইভাবেই যেন আমার মনে হয় লেখাটাও সেভাবে তুমি আমি কি ফুটিয়ে তোলো। লিখলাম সেটা যদি দর্শক বা পাঠক বুঝতে না পারে, তাহলে তো একদমই সেটা তাই। কোনো মানে মানে অর্থ হয় না। ওই লেখার কোনো মানে হয় না। মানে আমি নিজেই লিখলাম, নিজের একদম। পিঠ চাপড়ালাম, ওই লেখার কোনো মানে হয় না। তুমি যেমন ছোট গল্প লেখো, তেমন উপন্যাসও লেখো। তো এই গল্প আর উপন্যাসের মধ্যে তফাৎ কোথায়? যেটা আমরা জানি যে গল্প মানে খুব ছোট আকারে হয়, মানে পড়বো আর শেষ হয়ে যায়, আর উপন্যাস পাতার পর পাতা চলতে থাকে। শুধুই কি আয়তনে তফাৎ? না, আয়তনের তফাৎ শুধু না, গল্প আর উপন্যাসের সব থেকে বড় যে তফাৎটা, সেটা হলো প্লট নির্মাণ। আচ্ছা। মানে আমি একটা কাহিনী লিখতে যাচ্ছি, সেই কাহিনীটা কি প্লটের ওপর দাঁড়িয়ে আছে সেটা ডিসাইড করতে হবে, সেটা উপন্যাসের প্লট না ছোট গল্পের প্লট, এই ডিসিশনটা আগে আমাকে নিতে হবে। আচ্ছা। সেইভাবে আমাকে কাহিনী সাজাতে হবে। ঠিক। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি একটা বাড়ি করছো, তোমার কাছে 1.5 কাঠা জমি আছে। তো তুমি 1.5 কাঠা জমির মধ্যে যদি তুমি একটা বাড়ি করো, সেখানে বড় একটা রান্নাঘর করলে, বিশাল বড় একটা বাথরুম করলে, ব্যালকনি একটা বিশাল বড় করলে, তাহলে কি হবে? তাহলে ঘরগুলো ছোট হয়ে যাবে। সেই রকমই তুমি গল্প যেটা লিখবে, মানে গল্প হলে তোমার কাহিনীগুলো অনেক ছোট হবে, চরিত্র নির্মাণ ছোট হবে। আবার ধরো 10 কাঠা জমির ওপর তুমি যদি বাড়ি করো, সেখানে তুমি যদি ছোট ছোট ঘর করো, তাহলেও সেটা বেমানান হবে। মানে তুমি একটা উপন্যাসের প্লটকে যদি তুমি ছোট গল্প বা অনুগল্প লেখো, তাহলে কি হবে? ওয়েস্টেজ অফ প্লট। এটাও সেই রকমই। একদমই তাই। খুব সুন্দরভাবে তুমি বুঝিয়ে দিলে। এবার আসবো পরে যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তোমার দহন গল্প অবলম্বনে নির্মিত আরশি দ্য ব্রোকেন মিরর ফিল্মটি প্রদর্শনের জন্য মনোনীত করা হয়। যখন তুমি এই খবরটা পেলে, তখন সেই অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ,
আমার গল্প নিয়ে দহন গল্প নিয়ে তরুণ পরিচালক উষসী ভট্টাচার্য এই ফিল্মটা নির্মাণ করেছিল, আর সি দ্য ব্রোকেন মিরর। আচ্ছা, তো সেটা আমার কাছে অবশ্যই একটা আনন্দের বিষয়, এবং শুধু আমার কাছে নয়, আমার এবং উষসী দুজনের কাছেই, কারণ সেটাই ছিল আমাদের প্রথম মানে কোনো ফিল্ম ফেস্টিভ্যালে আমার প্রথম গল্প। পরবর্তীকালে আরো অনেক আমার গল্প নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং সেগুলো পুরস্কৃত হয়েছে, কিন্তু ওই যে তোমায় প্রথমেই বললাম না, যেটা প্রথম তার আনন্দটা সবসময় বেশি, একদমই তাই, এটাও সেই রকমই। একদমই। এবার আমরা দাদার সাথে তো এরকম অনেক টুকরো টুকরো গল্প করব, অনেক প্রশ্ন মনের মধ্যে রয়েছে, কিন্তু সেই প্রশ্নের ফাঁকে এবার একটা গল্প শোনাবো আপনাদের। না, আজকে কিন্তু দাদার কোনো গল্প পাঠ হবে না, দাদার গল্প নিশ্চয়ই আমি শোনাবো কোনো একটা অনুষ্ঠানে। আজকে যে গল্পটা আমি পাঠ করব, তিনি ত্রিপুরার বাসিন্দা এবং কর্মজীবনে তিনি শিক্ষিকা ছিলেন, ঝর্ণা গুপ্ত বল। দিদি থাকেন ত্রিপুরায় এবং সাহিত্য আর সংস্কৃতির কিন্তু তিনি ভীষণ অনুরাগী। আপনারা টিভির পর্দায় দেখতেই পাচ্ছেন ঝর্ণা গুপ্ত বল দিদিকে, এবং উনি ত্রিপুরার বাসিন্দা, কর্মজীবনে শিক্ষিকা ছিলেন, সাহিত্য আর সংস্কৃতির ভীষণ অনুরাগী। একটি গল্প তিনি আমাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন, একটু ছোট্ট করে বলবো সেই গল্পটি, অবিশ্বাস্য। ট্রান্সফারের চিঠিটা এভাবে আচমকাই এসে পড়বে ভাবতে পারেনি অমিতাভ। মেয়ে বউকে নিয়ে সুখেই দিন কাটছিল। সেখানে বদলি হয়ে একেবারে মহারাষ্ট্রের আম্বেগাঁওতে পোস্টিং, প্রাইভেট ফার্মের চাকরি। যেখানে যেতে বলবে সেখানেই যেতে হবে, নয়তো চাকরি ছাড়তে হবে। তবে এমন নয় যে অমিতাভ আগে কোথাও বদলি হয়নি। বছর চারেক আগেই তো একবার ভুবনেশ্বরে ছিল। তারপর থেকে অবশ্য টানা 3 বছর কলকাতায়। ভুবনেশ্বরে থাকার একটা সুবিধা ছিল, প্রতি মাসেই একবার বাড়ি ফেরা যেত। আম্বেগাঁওতে সেটা কোনোভাবেই সম্ভব নয়। মরার উপর খাড়ার ঘাড় মতো কোম্পানি জানিয়ে দিয়েছে 1 বছরের আগে টানা 4 দিনের বেশি ছুটি পাওয়া সম্ভব নয়। আম্বেগাঁও থেকে যেতে আসতেই তো 4 দিন চলে যাবে, তাহলে আর কষ্ট করে এতটা পথ উজিয়ে বাড়ি এসে কি করবে? অমিতাভ প্রথমে ভেবেছিল যেতেই যখন হবে পুরো পরিবার নিয়ে যাবে, কিন্তু সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে। তুলতুলি সদ্য 5-এ পড়েছে, এবছর অনেক কাঠখড় পুড়িয়ে বড় স্কুলে ভর্তি হয়েছে, সেখানে আবার আম্বেগাঁওতে নতুন স্কুলে ভর্তি করতে হবে। সব থেকে বড় কথা, আম্বেগাঁওতেই যে পার্মানেন্টলি থাকতে হবে তা তো নয়, দেখা যাবে 2 বছর পর অন্য কোথাও বদলি করে দিয়েছে, তখন আবার নতুন স্কুলে ভর্তি হবার ঝামেলা থাকবেই। তার থেকে ভালো ওদের কলকাতায় থেকে যাওয়া। মেয়ে বউকে ছেড়ে থাকতে হবে ঠিক কথা, কিন্তু কি আর করা, জীবনে আর জীবিকার প্রয়োজনে এটুকু তো মেনে নিতেই হবে। মন খারাপ করা অনুভূতি নিয়ে আম্বেগাঁওর উদ্দেশ্যে যাত্রা করলো অমিতাভ। যে বাড়িটায় ওর থাকার ব্যবস্থা করা হয়েছে সেটা খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, দুধারে সারি সারি গাছপালা আর মাঝে ছবির মতো রাস্তা। এমনই এক শান্ত নির্জন পরিবেশে একতলার একটা ছোট্ট বাড়িতে থাকার ব্যবস্থা হলো। বাড়ি বলতে একটাই মাত্র ঘর, আর ছোট্ট একটা রান্নাঘর আর বাথরুম। ঘরে ঢোকার মুখে এক চিলতে বারান্দা। মন ভালো না থাকলে অমিতাভ বারান্দায় টুল টেনে বসে। মেয়েটার কথা বড্ড বেশি মনে পড়ে। বাড়িতে থাকলে কিরকম হই হই করে ওর সাথে সময় কেটে যায়। সারাদিন এত লম্ফজম্প করে মেয়েটা যে সুষমা অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে 2-4 ঘাও দিয়ে দেয়। তখন সামলাতে হয় অমিতাভকে। নিজে পিঠ পেতে আড়াল করে মেয়েকে। সুষমার মারগুলো তখন অমিতাভর পিঠে এসে পড়ে। বাবার পিঠে পড়ছে বলেই মারের শব্দটা একটু বেশি জোরেই হয়। সোহাগী মেয়ে বাবার বুকে মুখ গুজে কাঁদে। বাবার পিঠে পড়ছে মানে মারগুলো ওর পিঠেই পড়ছে। মারের শব্দ যত জোরে, ফোপানির শব্দ তত বাড়ে। এসব মনে পড়লেই মন খারাপ করা একটা অনুভূতি গ্রাস করে। অফিসের সময়টুকু ছাড়া সারাদিন কাজকর্ম কিছু নেই, সময় কাটানোই এখানে সব থেকে বড় সমস্যা। রান্নার জন্য একজন বয়স্ক মহিলা ঠিক করেছে, সে সকালে এসে রান্না করে, বাসন মেজে দিয়ে যায়। রান্নার কাজটা জানা থাকলে অনেকটা সময় কাটতো, কিন্তু অমিতাভ সেটাও পারে না। সুষমা অনেকবার বলেছিল, বাইরে বাইরে এত ঘোরো, রান্নাটা একটু শিখে নিলেই তো পারো, তোমার তো আবার হোটেলের খাবার সহ্য হয় না। চেষ্টা যে অমিতাভ একেবারেই করেনি তা কিন্তু নয়, প্রতিবারই হয় হাত পুড়িয়েছে, নয় খাবার পুড়িয়েছে। সুষমা কপালে হাত রেখে বলেছে, হায় রে পোড়া কপাল আমার। সকালে ঘুম ভাঙার পর গাছপালা ঘেরা এই রাস্তা ধরে হাঁটতে থাকে অমিতাভ। পরিবেশটা এতই মনোরম যে ফুসফুসে অনেকখানি অক্সিজেন ভরে নেওয়া যায়। একদিন মর্নিং ওয়াকের পর একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, হঠাৎ একটা বাচ্চা কুকুর ছানা এসে লেজ নাড়তে থাকলো। সাদা ধবধবে কুকুরটা, সারা গায়ে লোম, বয়স মেরে কেটে 1 মাস 3 হবে।
কুকুরটা লেজ নাড়লেও খুব বেশি সামনে আসছে না, ফুট তিনেক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। অমিতাভর তেমন হেলদোল হলো না, যেমন ভাবে চা খাচ্ছিল তেমন ভাবেই খাওয়া শেষ করে ভাতটা ফেলে উঠলো। তারপর কি মনে করে দোকান থেকে দুটো বিস্কুট কিনে দিল। সেই শুরু। তারপর থেকে প্রতিদিন মর্নিং ওয়াকে গেলেই কুকুরটা চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে, ওর প্রাপ্য দুটো বিস্কুট খেয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এভাবে দিন 10 কাটলো। হঠাৎ একদিন রাতভর তুমুল বৃষ্টি, আকাশ ভেঙে পড়বে যেন। সকালের দিকে জানলা খুলে দেখলো বৃষ্টির তেজ অনেকটাই কমেছে। বৃষ্টিতে মর্নিং ওয়াকে যাওয়ার ব্যাপার নেই, এই বৃষ্টিতে বাসন্তীদের আসারও কোনো সম্ভাবনা নেই। একটু পরে হোটেলে খাবার জন্য বেরোতে হবে। বিছানা থেকে উঠতেই কলিং বেল বাজলো। 7টা বাজে, এই সময়ই বাসন্তীদের আসার সময়। তবে কি বৃষ্টিতেও এসেছে রান্না করতে? দরজা খুলে দেখলো যার কথা ভাবছিল সেই। সত্যি বাসন্তীদের দায়িত্ব জ্ঞানের প্রশংসা না করে পারা যায় না। গেট খুলে বাসন্তীর পাশাপাশি আরো একজনকে দেখতে পেল, গুটিসুটি মেরে শুয়ে আছে দরজার কাছে, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। অমিতাভকে দেখে গা ঝাড়া দিয়ে উঠলো। অমিতাভ বাসন্তীর দিকে চেয়ে বলল, आज थोड़ा ज्यादा चावल ले लीजिए, ये भी खाएगा मेरे साथ। हाँ जरूर। और सुनिए, इसके लिए थोड़ा दूध गर्म कर दीजिए, लगता है कल रात से कुछ नहीं खाया। ठीक है, आप पहले इसको कपड़ा लेकर अच्छे से पोंछ दीजिए। ঘরের উষ্ণতা পেয়ে জবুথবু ভাবটা একটু কেটেছে। দুধ খেয়ে তিনি আরো একটু চাঙ্গা হলেন। অমিতাভ চায়ে চুমুক দিয়ে আপন খেয়ালেই ডাকলো, মিল্কি মিল্কি। অমনি পায়ের সামনে এসে লেজ নাড়তে লাগলো। বুঝেছে ওকেই ডাকা হয়েছে। অমিতাভ অত ভেবেচিন্তে নাম দেয়নি, তবে সাদা কুকুর যখন মিল্কি নামটা একদম ঠিকঠাক। আর সারা দিয়ে মিল্কিও বুঝিয়ে দিয়েছে নামটা তারও মনে ধরেছে। যাই হোক, নামকরণ হলো, একটু পরে মুখে ভাতও হয়ে যাবে। তারপর শুরু হবে হাতে খড়ি। পরদিন থেকে হাতে খড়ির কাজ শুরু হলো। মর্নিং ওয়াকের সময় এক প্রস্ত দৌড়দৌড়ি। একটা প্লাস্টিকের বল কিনেছে অমিতাভ, ওটাই ছুড়ে দেয় আর মিল্কি ছুটে গিয়ে সেটা মুখে করে নিয়ে আসে। অফিস ছুটির পরে পড়াশোনা শুরু। প্রথম দিনের ক্লাসে 3টে ওয়ার্ড শেখানো হলো, সিট, কাম আর গো। বাধ্য ছাত্রের মতো শিখে নিচ্ছে মিল্কি। ও শেখার আগ্রহ আর ইন্টেলিজেন্স দেখে অমিতাভ অবাক। একদম বিদেশি কুকুরের মতো ওর হাবভাব আর ক্যাচিং পাওয়ারটাও মারাত্মক। মিল্কিকে পেয়ে অমিতাভর একাকিত্বটা অনেকটা কেটেছে। বাড়ির জন্য আর অতটা মন খারাপ নেই। মেয়ের কথা মনে পড়ে না তা নয়, কিন্তু মিল্কিকে নিয়ে এখন এতটা সময় কেটে যায় যে বাড়ির জন্য ভাবার সময় অনেকটা কমে গেছে। মিল্কির নতুন ড্রেস কেনা হয়েছে, নতুন ট্রেনিং দেওয়া চলছে। এই করেই মাস 6 কাটলো। মিল্কি এখন অনেকটাই বড় হয়েছে, ওর বুদ্ধি আরো শার্প হয়েছে। নিজে থেকে অনেক দায়িত্ব নিতে শিখে গেছে। যা বলা হয় সেটা তো বুঝতেই পারে, সেই সাথে মানুষের মনের কথাও বুঝে নেওয়ারও একটা অদ্ভুত প্রবণতা আছে। ও এখন যে কাজগুলো শিখে গেছে সেগুলো হলো রোজ সকালে নির্দিষ্ট বিক্রেতার থেকে খবরের কাগজ নিয়ে আসা, কোনো দোকান থেকে কিছু আনার থাকলে কাগজে ফর্দ লিখে দিলেই হলো, মিল্কি ঠিক জায়গায় দিয়ে আসবে। রাস্তায় হাঁটার সময় মিল্কি অমিতাভর ছায়া সঙ্গী হয়ে থাকে, ফলে আশেপাশে দোকানদাররাও ওকে চিনে গেছে। কেউ ভালোবাসে, মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ খেতেও দেয়। খাওয়ার ব্যাপারে মিল্কির অনেক বাজবিচার। বিস্কুট ছুঁড়ে দিলে তিনি খাবেন না, ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিলে তবেই তিনি খাবেন। যাই হোক, দোকানদারের কাছে ফর্দ দিয়ে আসার সুবিধা হলো দোকান ফাঁকা থাকলে ওরা নিজেরাই সেই জিনিস ঘরে পৌঁছে দিয়ে যায়, আর দোকানে ভিড় থাকলে ওরা রেডি করে রেখে দেয়, পরে অমিতাভ এসে নিয়ে যায়। এতে সময়ও বাঁচে। এরই মধ্যে অমিতাভ একদিন মিল্কির অদ্ভুত এক ক্ষমতার পরিচয় পেয়ে হতবাক। মিল্কি অনেকবারই অমিতাভর অফিসের গেট অবধি গেছে, দারোয়ানটাও ওকে চেনে। এদিন টিফিন টাইমে আচমকাই অফিসের গেটের সামনে অমিতাভর ফোল্ডিং ছাতাটা নিয়ে হাজির। দারোয়ান দেখতে পেয়ে অমিতাভকে ডাকলো। অমিতাভ অবাক, পিঠ চাপড়ে মৃদু ধমক, ছাতা নিয়ে এসেছিস কি করতে? দেখছিস না খটখটে রোদ্দুর, যা বাড়ি রেখে আয়। মিল্কি কোনো কথা শুনলো না, ছাতাটা রেখেই দৌড় লাগালো। অমিতাভ ভুরু কুচকে ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে বলল, দাঁড়া, তোর বদমাইশি বার করছি, আজ ফিরি তারপর তোর হবে। শুকনো খটখটে আকাশেও বৃষ্টি হয়। সেদিনও আচমকাই বৃষ্টি নেমেছিল অফিস ছুটির সময়। অমিতাভ ভেবেও যে প্রশ্নটার কুল কিনারা করতে পারলো না, সেটা হলো বৃষ্টি আসবে সেটা আগে ভাগে মিল্কি কি করে বুঝলো। দেখতে দেখতে অমিতাভর আম্বেগাঁওতে থাকার মেয়াদ 1 বছর অতিক্রান্ত। দিন 7 হলো মিল্কির আচরণে একটা অদ্ভুত পরিবর্তন। সাধারণত অন্যান্য কুকুরের মতো বাড়িতে অচেনা লোক এলে মিল্কি হাউ হাউ করে চেঁচায়।
চেঁচানিতে শব্দ খরচ করে বুঝে শোনে। কোট প্যান্ট পরা হোমরা চোমরা কেউ এলে একটু বেশিই চেঁচায়, একটু বেশি সম্মান দেওয়া আর কি তাকে। আবার ময়লা জামা কাপড় কিংবা লুঙ্গি পরে কেউ এলে আবার ভুক করে আওয়াজ করে চুপ হয়ে যায়। অর্থাৎ তুমি এমন কেউ কেটা নও যে তোমার জন্য আমি গলা খারাপ করব। ইদানিং যেটা হয়েছে, অচেনা যে মানুষই আসছে মিল্কি গলার ভলিউম একদম কমিয়ে দিয়েছে, অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে কোনো মানুষকে এসে আর কেউ কেটে ভাবতে রাজি নয়। অমিতাভ খুব চিন্তিত। ও কি খুব রেগে আছে ভেতরে ভেতরে? রেগে থাকার সম্ভাব্য কারণ হতে পারে মিল্কি কোনোভাবে বুঝে গেছে অমিতাভ কলকাতায় ফিরে যাচ্ছে। হ্যাঁ, অফিসে অনেক কাঠখড় পুড়িয়ে দিন 15 ছুটি পেয়েছে অমিতাভ। মিল্কিকে তো আর ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ছুটিতে একাই যাবে। কিন্তু সে কথা তো মিল্কির জানার বা বোঝার কথা নয়। বাসন্তী দিকে একবার ওই কদিনই মিল্কির খাবারের বন্দোবস্ত করার কথা বলেছে ঠিকই, কিন্তু সেটা তো মিল্কির আড়ালে। কিন্তু এই কদিন মেয়ের সঙ্গে ফোনে উচ্ছ্বসিত হয়ে কথা বলেছে অমিতাভ, আর কলকাতা ফেরার কথাও বলেছে। তাহলে কি মিল্কি সেটাই বুঝে গেল? কলকাতা ফেরার দিন অমিতাভ খুব তাড়াহুড়ো করে কাজ ছাড়ছিল। এখান থেকে 2.5 ঘন্টা বাস জার্নি করে পুনে স্টেশন পৌঁছানো। আম্বেগাঁও থেকে সরাসরি ট্রেন নেই কলকাতার। এদিকে 1 ঘন্টা অন্তর বাস। ঠিক সময় বাস ধরতে না পারলে ট্রেন ধরা সম্ভব নয়। অমিতাভ লাগেজ নিয়ে বের হচ্ছিল, ঠিক সেই সময় ঘটল দুর্ঘটনা। বাসন্তীদি মিল্কির খালি প্লেটটা সরাতে যেতেই হাতটা দিল কামড়ে। দৌড়ে এলো অমিতাভ, বেশ জোরেই দাঁতটা বসিয়েছে। 1 বছর মিল্কি কোনোদিনও এরকম করেনি, তাহলে হঠাৎ কি হলো? তাড়াতাড়ি বাসন্তীকে সঙ্গে করে সামনে ডিসপেন্সারি থেকে মেডিসিন ইনজেকশন দিয়ে আনলো। ফিরে এসে দেখলো মিল্কি দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই মাথার আগুন জ্বললো অমিতাভ। সামনে রাখা একটা চেলাকাঠ দিয়ে পিঠে দিল কষিয়ে। মিল্কি পালালো না, ঠিক যেখানে দাঁড়িয়ে ছিল তেমনি দাঁড়িয়ে রইলো। ভাবখানা এমন, অপরাধ করেছি, যা শাস্তি দেওয়ার দাও। এতে অমিতাভর রাগ আরো চললো, উন্মত্তের মতো মেরেই চললো। মেরে ওর হাড়গুলো ভেঙে টুকরো টুকরো করে না ফেলা পর্যন্ত শান্তি নেই। মিল্কির চোখ দিয়ে জল পড়ছে। আজ হয়তো ওকে মেরে মাটিতে পুঁতেই দিত যদি না বাসন্তী এসে চালাকারটা কেড়ে নিত হাত থেকে। হুঁশ ফিরতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বাস ছাড়ার সময় হয়ে গেছে। এখান থেকে বাস স্ট্যান্ড পৌঁছতেও বেশ সময় লাগবে। পরিমরি করে লাগেজ নিয়ে ছুটলো অমিতাভ, যদি বাসটা ছাড়তে কোনোভাবে একটু দেরি হয়ে যায় এই আশায়। না, বাসটা পাওয়া গেল না। বাসটা ঠিক সময় ছেড়েছে। হতাশ হয়ে বাস স্ট্যান্ডে বসেই পড়লো অমিতাভ। একটু পরেই বাস স্ট্যান্ডে একটা ঘোষণায় চমকে উঠলো। পুনেগামী আগের বাসটা একটা বিশাল অ্যাক্সিডেন্ট করার জন্য এই রুটের সব বাস চলাচল আজ বন্ধ থাকবে। অসাধারণ একটা গল্প পড়লাম। এই গল্পটা পড়ার সাথে সাথে তোমার কেমন লাগলো গল্পটা, এটা নিয়ে যদি একটু কিছু বলো, যদিও হাতে খুব কম সময় আছে আমাদের। প্রথমেই আমি ঝর্ণা গুপ্ত বলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই। উনি এত অসাধারণ একটা গল্প আমাদের উপহার দিলেন। এই গল্পটা সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো গল্পটার ক্লাইম্যাক্স, মানে একদম শেষ অবধি পাঠক বুঝতে পারছে না যে কি হবে। হ্যাঁ, যে কোনো গল্পের তো শেষটা কি হবে, চমকটা সব থেকে একটা গল্পের আকর্ষণের বিষয়। তো একদম শেষ অবধি কিন্তু বুঝতে পারেন না, একদমই তাই। এবং গল্পটার বোধহয় এটাই মাধুর্য, মানে মূল্যায়ন, যে শেষে গিয়ে একটা নতুন চমক। একদমই তাই, মানে ক্লাইম্যাক্স এন্ড অ্যান্টি ক্লাইম্যাক্স এইটাই। আমাদের হাতে মানে অনুষ্ঠানে মানে তোমার সাথে গল্প করতে করতে সময় কোথা দিয়ে চলে গেল আমি বুঝতেই পারলাম না। ছোট্ট করে যদি একটু রেওয়া সম্পর্কে বলো। রেওয়া একটা সাহিত্য, সংস্কৃতি এবং বিনোদনমূলক পত্রিকা। বাংলা সাহিত্যের বহু প্রথম সারির লেখক এই পত্রিকায় লিখেছেন। সে শঙ্খ ঘোষ থেকে শুরু করে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে, বাণী বসু, সমরেশ মজুমদার, প্রচেত গুপ্ত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বিনোদ ঘোষাল, নাম বলে শেষ করা যাবে না। এবং সেই সাথে প্রচুর তরুণ প্রতিভা এই পত্রিকায় লিখেছেন। এবং আমরা শুধুমাত্র, এবং সব থেকে বড় কথা, এটা শুধুমাত্র কবি সাহিত্যিকদেরই মঞ্চ নয়, এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যেখানে সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, মঞ্চাভিনেতা, নৃত্যশিল্পী সকলকে নিয়ে আমরা চলি এবং আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। সেখানে বিভিন্ন মানুষকে সম্মানিত করা হয়। এবং আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে পাঠক পুরস্কার। আমরা গত বছর থেকে চালু করেছি। এখন তো সবাই পড়ছে, লেখার মানে এখন সবাই লিখছে, পড়ার লোক কমে যাচ্ছে। তো আমরা এই পাঠকদের উৎসাহ দেওয়ার জন্য এই পাঠক পুরস্কার চালু করেছি। এটা মানে আমাদের একটা নতুন পদক্ষেপ। একদম।
যারা রেওয়ার মনমোহনা অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একবার ফোন নাম্বারটা বলে দেবো, 8336060464 এবং 8820715790। এই নাম্বারে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করছেন। আপনাদের প্রতিভা আমরা সকলের সামনে তুলে ধরবো, এই প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এবং আজকে আমরা ঝর্ণা গুপ্ত বল দিদির যে সুন্দর গল্পটা পাঠ করলাম, তার জন্য দিদিকে আমরা রেওয়ার মনমোহনা অনুষ্ঠানের তরফ থেকে একটা সুন্দর অভিজ্ঞানপত্র এবং একটা মেমেন্টো তুলে দেবো। যেহেতু দিদি ত্রিপুরায় থাকেন, আসতে পারেননি আমাদের কাছে, তাই এটা আমি তোমার হাতেই তুলে দিলাম। তুমি যদি দিদিকে একটু পৌঁছে দাও আমাদের ভালো লাগবে। খুব সুন্দর একটি অভিজ্ঞানপত্র দিদির জন্য রইল, এবং রইল রেওয়া মনমোহনা এবং আমার চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর মেমেন্টো আমরা দিদির হাতে তুলে দিলাম। এবং আগামী দিনে যারা আপনারা আপনাদের অনুষ্ঠান নিয়ে আসতে চাইছেন আমাদের কাছে, সেটা গান হতে পারে, কবিতা পাঠ হতে পারে, গল্প হতে পারে, আপনি হাতের কাজ খুব সুন্দর পারেন, আমরা কিন্তু সব কিছু প্রতিভাই সকলের সামনে তুলে ধরবো। এবং কথা দিচ্ছি থাকবে আমাদের সাথে এই আড্ডায় মনোবিদদের নিয়েও আমরা আলোচনা করব, কথা বলবো, কারণ মনের অসুখ কিন্তু একটা ভীষণ বড় অসুখ। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে অনুষ্ঠানটাকে আমরা সাজানোর চেষ্টা করছি, সাথে থাকবেন আপনারা। এবং আজকে দাদা তুমি তোমার অনেক সময় ব্যয় করে আমাদের কাছে সময়টা দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্টুডিওতে আসার জন্য। এবং দর্শক বন্ধু আপনাদেরও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, নমস্কার।